নমস্কার, পোস্ট এডি আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডি, আর আপনার সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। যারা সমাজ গড়ার কারিগর, যাদের হাতে চক ডাক্তার থাকে ক্লাসরুমে পড়ানোর জন্য, তারা আজ নিজেদের পেটের তাগিদে রাস্তায় অনশনে। সুপ্রিম নির্দেশে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে। তাই এই আন্দোলন, অনশন। আর সেখানেই একটাই স্লোগান, দফা এক, দাবি এক, আমাদের মিরর ইমেজ কেন আমরা প্রকাশ চাই। অর্থাৎ মিরর ইমেজ প্রকাশ পেলেই হয়তো যোগ্য অযোগ্য বাছাইয়ের তালিকাটা হয়তো প্রকাশ হবে। যে কথা বারবার আমরা বলছি, চাল আর কাকড় আলাদা করলেই হয়তো আমরা জানতে পারবো যে কে যোগ্য কে অযোগ্য। কিন্তু এই উত্তাল পরিস্থিতির মধ্যে আদৌ কি এর সমাধান সূত্র মিলবে? যারা আজ অন্ধকার ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে আছেন, তাদের এই অন্ধকারের কোথাও কি কোনো আলো খুঁজে পাবে সেই সুড়ঙ্গে? সেই বিষয়ে হয়তো আজ কিছুটা হলেও এগিয়েছে আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পর, এবং সেখানে এসএসসির চেয়ারম্যানের উপস্থিতিতে হয়তো কিছুটাও স্বস্তি। কিন্তু আদৌ সেই স্বস্তি, আদৌ কি সেই মিরর ইমেজ প্রকাশ পেলে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব? আমরা চেষ্টা করব আজকে সেই আলোচনার মধ্যে দিয়ে সেটা বার করে আনা। পাশাপাশি আজকে আরও একটা দিক, কলকাতা পুলিশ কমিশনার যেটা বলেছেন যে কসবা ডিআই অফিসে পুলিশের লাঠি বা লাথি যাই মারা হোক না কেন, তার পিছনে বহিরাগত রয়েছে। যেমন বহিরাগত তত্ত্ব সামনে আসছে, পাশাপাশি ভিডিও ফুটেজ দেখিয়ে বলা হয়েছে যে পুলিশের গায়ে নাকি চাকরিহারারাই আগে হামলা করেছে, অর্থাৎ আক্রমণ করেছে, যার দরুন পুলিশকে নিজেদের প্রোটেকশনের জন্য, সরকারি সম্পত্তি বাঁচানোর জন্যই লাঠিচার্জ করতে হয়েছে। এই নিয়েও কিন্তু বিতর্ক কম যাচ্ছে না। অর্থাৎ কোথাও একটা জিনিস যে আমরা জানার চেষ্টা করব, মাফ করবেন, যে কোথায় এই মুহূর্তে কিভাবে কোন পথে এই সমাধান বেরিয়ে আসবে বা এই বিতর্ক একটা জায়গায় গিয়ে শেষ হবে। আজকে অনুষ্ঠান আমরা শুরু করব, তার আগে আমরা দেখে নেব আজকের টকিং পয়েন্ট। টকিং পয়েন্ট হচ্ছে আজকে আমাদের মিরর ইমেজ নেই এসএসসির কাছে। শিক্ষামন্ত্রীর বৈঠকে মিলল আদৌ সমাধান সূত্র? চাকরি ফিরে পাবেন যোগ্যরা? শিক্ষকদের ওপরেই দায় চাপালেন নগরপাল। ফের সামনে বহিরাগত তত্ত্ব, আগামীতেও চলবে লাঠি লাঠি। এই হচ্ছে আমাদের আজকের টকিং পয়েন্ট। তবে শুরুতে যে প্রতিবেদন দিয়ে আমরা শুরু করব, যার উপরে হয়তো আজকে চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানের বৈঠকের পর বিতর্ক থামানো যাবে কি না। অর্থাৎ এসএসসি যখন বলেছেন যে আমরা এই মিরর ইমেজ প্রকাশ করব, কিন্তু সেই মিরর ইমেজ কি? সেই মিরর ইমেজ সুপ্রিম কোর্টে দেওয়া সিবিআইয়ের তথ্য। তাহলে সুপ্রিম কোর্টে যদি সেই তথ্য দেওয়া হয় আর তারপরেও যদি পুরো প্যানেল বাতিল করে দেন সুপ্রিম কোর্ট, তাহলে সেই মিরর ইমেজের বৈধতা কি থাকে? আমরা জানার চেষ্টা করব। তার আগে দেখে নেব এই প্রতিবেদন। শিক্ষামন্ত্রীর ঘরে প্রায় 3 ঘন্টা ধরে বৈঠক করলেন আন্দোলনকারীরা। বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গেই ছিলেন এসএসসি চেয়ারম্যানও। আন্দোলনকারীদের 13 জন ছিলেন বৈঠকে। প্রায় 3 ঘন্টা ধরে চলা বৈঠকে আন্দোলনকারীদের দাবি মেনে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে এসএসসি, জানাচ্ছেন আন্দোলনকারীরা। যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে, এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। আন্দোলনকারীদের দাবি ছিল ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশ করার। এসএসসি সেই দাবি মেনে নেয়নি। সিবিআই যেটুকু উদ্ধার করতে পেরেছে সেটাই তারা আবার প্রকাশ করবে। বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী, সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। তবে আন্দোলনের পথ থেকে সরে আসবেন না শিক্ষকরা। যতদিন না পর্যন্ত তাদের দাবি মিটছে ততদিন পর্যন্ত পথেই থাকার কথা বৈঠকের শেষে ফের জানিয়েছেন শিক্ষকরা।
আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। কারণ দেখুন, এটা শুধুমাত্র একটা আলোচনা, এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে। এক সপ্তাহ, হ্যাঁ, এক সপ্তাহ। কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান, আন্দোলন, লড়াই কিছু করবো না। আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো, ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি। স্কুলে তো যাচ্ছি না, স্কুল তো এখন বন্ধ হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের রায় তো আমাদের কোর্টের জাজমেন্ট আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী আমাদের স্কুলে যাওয়া বন্ধ। একটি অন্য প্রসঙ্গ, অভিযোগ অনেকেই প্রশ্ন তুলছেন, বৈঠকে কি সমাধানের পথে কোনো অগ্রগতি হলো? এসএসসি কি আগের অবস্থান থেকে সরে এসে যোগ্য অযোগ্য তালিকায় নতুন কিছু সংযোজন করতে পারলো, নাকি সিবিআই এর দেওয়া তথ্যই তাদের ভরসা? অনেকেই বলছেন, সিবিআই এর দেওয়া তথ্য তো শীর্ষ আদালতে পেশ করা হয়েছিল, তারপরেও তো পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেখান থেকে আদৌ অগ্রসর হওয়া গেল কিনা প্রশ্ন তুলছেন অনেকেই। নিউজ টাইম। মিরর ইমেজ, অর্থাৎ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করবে এসএসসি, এবং সেই যে তথ্য, সেই তথ্য সিবিআই যেটা সুপ্রিম কোর্টে প্রডিউস করেছিল বা কলকাতা হাইকোর্টে প্রডিউস করেছিল। এখন বিষয় যেটা হচ্ছে যে সেই মিরর ইমেজের উপর দাঁড়িয়ে যোগ্য অযোগ্য বাছাই করা কি আদৌ সম্ভব? বারবার যোগ্য চাকরিহারাদের একটাই দাবি যে মিরর ইমেজ প্রকাশ করা হোক। এবার সেই শর্তে যদি সেই মিরর ইমেজ প্রকাশ করা হয়, যে তথ্যের ওপর ভিত্তি করে, তার শিলমোহর কে দেবে? সুপ্রিম কোর্টে কি সত্যি এই মিরর ইমেজের দায় নেওয়া হবে, বা এসএসসিকে রিভিউ পিটিশনে বা হলফনামা দিয়ে, এফিডেভিট দিয়ে বলবেন যে সত্যি এগুলোই অরিজিনাল মিরর ইমেজ? তাহলে তো যোগ্য অযোগ্য বা চাল থেকে কাকড় আলাদা করা সম্ভব। আমরা আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে, কারণ আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন সমস্ত অতিথিরা। আলাপ করিয়ে দেবো, আমার সঙ্গে রয়েছেন দুজন চাকরিহারা দুজন যোগ্য শিক্ষক। আমি আলাপ করে দেবো প্রথমে তাদেরকে। আমার সঙ্গে একদম বাদিকে রয়েছেন এমডি মুকুলেশ্বর রহমান। মুকুলেশ্বর, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন মুস্তাফিজুর রহমান, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নেতা সম্রাট চক্রবর্তী। সম্রাটদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিপিআই তরফ থেকে মুখপাত্র নেতা রিতেশ বসাক। রিতেশদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার। সবাইকে আপনাকে স্বাগত। আমি শুরু করব মুকুলেশ্বরকে দিয়ে। আমাদের সময়সীমা আমরা একটা ঠিক করেছি, সবাইকে প্রথমে আমরা 2 মিনিট করে বলতে দেবো, তারপরে আমরা আবার আমাদের এই ডিবেটের মধ্যে আসব। আমি তোমার কাছে জানতে চাইব যে আন্দোলন আজকে একটা বৃহত্তর রূপ নিয়েছে, এবং কসবার এই ঘটনার পর আরও যেন তোমাদের জেদ বেড়ে গেছে, যে করে হোক এই যোগ্য অযোগ্য বাছাই করে যাতে যারা যোগ্য শিক্ষক তাদের যেন এই চাকরি ফেরত পাওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সে দায়িত্ব নিয়েছেন যে যোগ্য শিক্ষকদের চাকরি যাতে বেঁচে থাকে বা তারা যে চাকরিতে ফেরে, সরকার তার দায়িত্ব নিচ্ছে। কিন্তু তারপরেও বিতর্ক থামেনি। আমরা দেখেছি জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি, ডেপুটেশন, তার মধ্যে কসবার ঘটনা যেখানে পুলিশকে লাথি মারতে দেখেছি, লাঠি খেতে দেখেছি তোমাদেরকে। তারপরেও এখনও আশার আলো আজকের এই বৈঠকের পর, শিক্ষামন্ত্রী বা এসএসসির পর তোমরা কি পাচ্ছ? মুকুলেশ্বর, শুরু হলো তোমার সময়। সবাইকে ধন্যবাদ। একটা কথা আমি প্রথমেই বলবো, আমরা শিক্ষক, যোগ্য শিক্ষক, আমাদের সঙ্গে ইনজাস্টিস হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। মাঝে মধ্যে আমার প্রশ্ন জাগছে, আমি কি স্বাধীন ভারতে বাস করছি না পরাধীন ভারতবর্ষে বাস করছি? আপনারা গত 2024 সালে দেখেছেন যে অল ইন্ডিয়া যে পরীক্ষা হয় মেডিকেলের, যেটাকে আমরা বলি NEET, নিট, তার প্রশ্নপত্র লিক হয়ে গেল। সেটা কি করা হলো? যারা প্রশ্নপত্র লিক করে পরীক্ষায় ভালো র্যাঙ্ক করেছে তাদেরকেই দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিয়ে আবার তারাকে অ্যাডমিশনের সুযোগ করে দেওয়া হলো। তারপরে UGC নেট, সেটাও লিক হয়ে গেছিল, সেটাতেও কিন্তু ক্যান্সেল করা হয়নি পরীক্ষাটা। আমাদের এখানে দেখবেন যে 19,000 যোগ্য শিক্ষককে ভার্ডিক্টে কোথাও বলা হয়নি যে তোমরা কোনোভাবে কোনো জায়গায় দোষ করেছ। যে 17 রকমের দুর্নীতির কথা বলা হয়েছে,
তার মধ্যে সব থেকে বড় যেটা দুর্নীতি হিসেবে চিহ্নিত করা হয়েছিল সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা। আর এটার জন্যই বলা হয়েছে যে এটা সংস্থাগত দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তাই যোগ্যদেরকেও চাকরি থেকে বরখাস্ত করা হলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 তারিখের পরে আবার 8 তারিখে সেই প্রতিষ্ঠানের উপরে রায় দেওয়া হচ্ছে কি না প্রতিষ্ঠান যা করেছে সঠিক করেছে, ওর উপরে কোনো ধরনের কোনো সিবিআই খারিজ হয়ে গেছে, খারিজ মানে এক কথায় কেসটা খারিজ হয়ে গেছে। তাহলে আমরা কোন ভারতবর্ষে বাস করছি? আমাকে এই রায়টা যখন আমি পর্যালোচনা করছি আমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে 1919 সালে 13ই এপ্রিল মাইকেল ডায়ারের নেতৃত্বে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তার থেকে মনে হয় যে ভয়ঙ্কর মনে হচ্ছে আমার। মানে এখন এতটাই যন্ত্রণা, এতটা আমাদের যন্ত্রণা। আমার ছেলে স্কুল থেকে 3 তারিখে আসেন, উনি আমার ছেলে কিন্তু স্কুলে শুনতে পেয়ে যায় তোমার বাবার চাকরি নেই। কিরে, তোর বাবা টাকা দিয়ে চুরি করে চাকরি নিয়েছে? কতটা অপমান, লাঞ্ছনা। ছেলে কাঁদতে কাঁদতে ভরা ক্লাসে বন্ধুদের সামনে কাঁদতে কাঁদতে এসে, আমি আবার আসবো, সময়টা শেষ হয়ে গেছে, আবার 2 মিনিট। ব্যাগটা ফেলে দিয়ে বলছে বাবা আমি আর পড়বো না, আমার ছেলে 6-এ পড়ে, আমি বম তৈরি করব। আমার ছেলে 6-এ পড়ে। সত্যি আমি মানে বলার কোনো ভাষা নেই। আমি আসবো মুকুলেশ্বর আবার তোমার কাছে। আমি মুস্তাফিজুর কাছে যাব। মুস্তাফিজুর, হ্যাঁ আমি আসছি। মুস্তাফিজুর, আমি যে বিষয়টা বলতে চাইছি যে অবশ্যই যে দাবি, যে এই মুহূর্তে তোমাদের প্রতিবাদ কর্মসূচি, সেটা অনশন হোক, র্যালি হোক, বৃহত্তর আন্দোলনের পথে পড়ে থাকা হোক, যতক্ষণ পর্যন্ত না ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ হবে ততক্ষণ পর্যন্ত হয়তো এই আন্দোলন চলবে। কিন্তু কোথাও কি মনে হয় যে আজকের এই বৈঠক থেকে কিছুটা হলেও সদর্থক একটা বিষয় সামনে আসছে, যে হ্যাঁ একটা আশা আমরা দেখতে পাচ্ছি, নাকি না এখনও মনে হচ্ছে যে এখান থেকে খুব বেশি কিছু বেরোবে না, আইন যতক্ষণ না তোমাদের সঙ্গে আছে? যেটুকু খবরে মানে ওখানে যারা ছিলেন তারা বললেন যে 21 তারিখ আমাদের নতুন করে পাবলিশ করবে, মানে হ্যাঁ ওএমআর শিট যেগুলো পাবলিশ হবে, সেটা তো আগেও হয়েছে, সিবিআই আমাদের দিয়েছে। কিন্তু সিবিআইকে মান্যতা দিতে গেলে তাহলে সিবিআইকে তো আগেই মান্যতা কোর্ট দিচ্ছে না, তাহলে কোর্টকে আবার কোর্টের কাছে এইগুলো নিয়ে যাওয়ার পর সেটাকে আবার নতুন করে মান্যতা দিতে হবে। সেইটা আইনি জটিলতা বা অন্যান্য কিছু সেইগুলোকে সরকারকে তাহলে সেইগুলো দেখতে হবে, ভালো করে পরীক্ষা করতে হবে যাতে নতুন করে জটিলতা না তৈরি হয়। সিবিআই হচ্ছে সবচেয়ে বড় সংস্থা ভারতবর্ষের, তাহলে তাদের উপর বিশ্বাস করতে হবে, না হলে তো আমার দেশের পক্ষে ক্ষতিকর। সিবিআই সবচেয়ে বড় সংস্থা এবং তাদের প্রতি যদি বিশ্বাসযোগ্যতা চলে যায় ভারতবর্ষের মানুষের, তাহলে বিপদ, মানে খুবই বিপদ আসছে পরবর্তীকালে। আমরা তো সত্যিকারই চাকরিহারা, আমরা চাইবো যাতে আশাবাদী সবাইকেই, সব দল মত নির্বিশেষে আমাদের যেন এই সুরাহাটা করা যায়। আমরা সত্যি বিপদের মাঝে, ইএমআই আছে, বাড়ির লোক অসুস্থ, ছেলের পড়াশোনা কি করে জোগাবো আমরা? এগুলো সরকারকে বোঝা অবশ্যই উচিত, যাতে সবাই মিলে এই যেন জিনিসটাকে একটা ঠিক জায়গায় দাঁড় করানো হয়। এখানে রাজনীতি না ঊর্ধ্বে উঠে এই যেন জিনিসটা করা হয়। আমার কাছে এটাই অনুরোধ সবাইকে, আমরা রাজনীতি করব না। মুখ্যমন্ত্রী যে আশ্বাস, সেই মুখ্যমন্ত্রীর আশ্বাসে কি তোমরা বিশ্বাস রাখছো? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর আশ্বাসকেও নিয়ে বাঁচবো। আর যারা বিরোধিতা করছে তাদেরকে বলবো বিরোধিতা না করে একটা জায়গায় এসে একটা আমাদের সমাধান করে দিন। আমরা রাজনীতি করতে আসিনি, পড়াশোনা করেছি সারা জীবন, হ্যাঁ বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, হ্যাঁ দিয়ে আজ এই জায়গায় আমরা এসছি। হ্যাঁ, কম লড়াই কম যুদ্ধ করে আমরা পড়াশোনা করিনি, আমাদেরকে আর সেই পথে নামাবেন না। আমরা সেই জায়গায় নেই। সেই 10 বছর আগের পরিস্থিতি, আমার 39 বছর বয়স, আমি কখন পরীক্ষায় বসবো? আর তো পরীক্ষায় বসার সুযোগ নেই। আমাদের তো জীবন শেষ করলো, বোঝা উচিত। যারা এই কথা বলছেন তাদেরকে পরীক্ষায় বসালে বসতে পারবেন বা তাদের মেমোরি পাওয়ার নেবে? মেডিকেল সায়েন্স কি বলে? মেমোরি পাওয়ার নিতে পারে, যত বয়স বাড়ে মেমোরি পাওয়ার কমতে থাকে, সেটা বুঝবেন আপনারা। ঠিক, আমি আবার আসবো মুস্তাফিজুর। তবে এটা ঠিক যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ যে 3 মাসের মধ্যে ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, এবং সেটা কি করে সম্ভব, কিভাবে যোগ্য অযোগ্য বিচার করে পরীক্ষায় কারা বসবেন কারা বসবেন না তার লিস্ট করা বা চিহ্নিত করা, এটাও একটা খুব কঠিন বা মস্ত বড় কাজ। আমি জানি না সেটাও এসএসসি কীভাবে করা সম্ভব। আমার পরের প্রশ্ন সম্রাটদাকে। সম্রাটদা, আজকে এসএসসি শিক্ষামন্ত্রী চাকরিহারাদের কিছু মানুষ যখন আজকে বৈঠক করলো এবং সেখানে এসএসসি আজকে বলছেন যে হ্যাঁ আমরা এই তথ্যটা প্রকাশ করব,
এই তথ্যটা যদি আগেই প্রকাশ হতো, যখন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যদি সেটা অফিসিয়ালি শিলমোহর দিয়ে হলফনামা দিয়ে বলতে পারতো যে হ্যাঁ এই লিস্টটাই ঠিক, এরপরে যারা আছে যোগ্য অযোগ্য বাছাই করার আর কিছু নেই, তাহলে তো আজকে এই চাল কাপড় অনেক আগেই আলাদা হয়ে যেত। তাহলে তো এই বিতর্কটাই হতো না, 26,000 লোকের চাকরি একসঙ্গে চলে যেত না, যারা যোগ্য তারাই থেকে যেত। কেন এত পরে এখন ভাবা শুরু হচ্ছে? কোথাও কি মনে হয় যে যেভাবে চতুর্দিক থেকে একটা চাপ তৈরি হচ্ছে, সরকারও কোথাও একটু মনে হচ্ছে যে কোণঠাসা হয়ে আসছে, তার জন্য এই মিটিং করে আজ একটা আশ্বাস দেওয়া হলো? সম্রাটদা। না, দেখুন, প্রথম কথা হচ্ছে যোগ্য অযোগ্য নির্ধারণ করার দায়িত্ব হাইকোর্ট থেকে সিবিআইকে দেওয়া হয়েছিল। রাজ্য সরকার সিবিআইয়ের সাথে সহযোগিতা করেছে, সহযোগিতা বলতে কোনো কাজে কখনো বাধা দেওয়ার চেষ্টা করা হয়নি। তাহলে যোগ্য অযোগ্য নির্ধারণ কারা করবে? অবশ্যই সিবিআই করবে। আমি যদি আইনের ভাষায় বলি, আর্টিকেল 20/3 সেখানে এনশিওর করছে নো পারসন অ্যাকিউজড অফ অ্যান অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি এ উইটনেস এগেনস্ট দেমসেলফ। কাজেই যাকে অ্যাকিউজ করছেন যার যোগ্য বা অযোগ্য নির্ধারণ করার ক্ষমতার থেকে তদন্তকারী সংস্থার যোগ্য অযোগ্য নির্ধারণ করার ক্ষমতাটা বেশি হওয়া উচিত, কারণ সিবিআই তদন্তকারী সংস্থা। আমি অন্য প্রশ্নে আসি। আমি বলছি এই যে রায়, এই রায়ের ক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস মানা হয়নি। নিটের কথা তুললে আমি জানি সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, যে কোনো লোয়ার কোর্টের ক্ষেত্রে একটা জাজমেন্ট রেফারেন্স হয়ে দাঁড়ায় আরেকটা জাজমেন্টের ক্ষেত্রে। তাহলে যে নিটের জাজমেন্ট এখানে রেফারেন্স হলো না কেন? আমার আরেকটা প্রশ্ন, উদ্দেশ্য কি ছিল? আমি আলোচনার মাধ্যমে যেটা জেনেছি যে উদ্দেশ্যটা কি ছিল, চাকরি খেয়ে নেওয়া কিছু মানুষের চাকরি খেয়ে নেওয়া। আমি প্রশ্ন করছি, রায় বেরোনোর পরে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলি বললেন 26-এ আমরা ক্ষমতায় আসলে যোগ্য এবং অযোগ্য চিহ্নিত করে দেব। ওয়াই নট এখন? যদি শুভেন্দু অধিকারী বা তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির জানাই থাকে কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে এখন করবেন না কেন? এটা কি রাজনীতির অঙ্গ চলছে কিছু মানুষের পেটে লাথি মেরে? আমি জানি এখানে বিজেপির মুখপাত্র, সিপিএমের মুখপাত্র চিৎকার করবেন না, এই কারণে বলছি তাদের সময় তাদের শাসিত রাজ্যের ভাণ্ডার তাহলে সেখানে কিন্তু উঠে আসবে। পরিষ্কার কথা বলি, যোগ্য অযোগ্য নির্ধারণ হওয়া উচিত, যোগ্য মানুষদের চাকরি থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন রিভিউ পিটিশন হবে, কারণ একমাত্র রাজ্য সরকারই মনে পারেন যে কোনো জাজমেন্ট যদি পক্ষপাতমূলক বা পলিটিক্যালি মোটিভেটেড মনে হয় তাহলে 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন করতে পারেন, এবং সেই সঙ্গে সেই ক্ষেত্রে সেই শুনানি চলার সময়ও যদি তার মনে হয় যে এটা পক্ষপাতমূলক হচ্ছে, আবার তিনি আর্টিকেল নাম্বার 137 কিউরেটিভ পিটিশন দখল করতে পারেন। আমি শিক্ষকদের কাছে বলছি, আজকে তো শিক্ষক বলতে গেলে শুধু শিক্ষক বলা যায় না, যোগ্য অযোগ্য বলতে হচ্ছে, কারণ কিছু মানুষ এর ফাঁদে পড়ে গেছেন। আমি আপনাদের কাছে বলছি, আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি যা বলেছেন, আস্থা রাখুন, 2 মাস বলেছেন। এই যখন রিভিউ পিটিশন হবে তখন এমনও হতে পারে যে সুপ্রিম কোর্ট স্ট্যাটাসকো মেনটেন করতে বলবে, যেখানে আপনাদের স্যালারিও বজায় থাকে। বেশ, আমি আসবো সম্রাটদা পরে। আবার আমি স্নেহানের কাছে যাব। স্নেহান, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, এই মুহূর্তে সাংসদ, তিনিও একটা প্রস্তাব দিয়েছিলেন যে সিবিআইয়ের দেওয়া মিরর ইমেজ প্রকাশ করা হোক, এবং তিনি একটা কমিটিও করতে বলেছিলেন। তিনি এসএসসি অফিসেও গিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলেন, কিন্তু আলটিমেটলি দেখলাম সেটা আর কাজে কিছু রূপান্তরিত হলো না। আজকে যে বৈঠকটা হলো এবং যেখানে এসএসসির চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী এবং চাকরিহারাদের কিছু শিক্ষক গিয়েছিলেন মিটিং করতে, বৈঠক করতে, সেই বৈঠক থেকে যে জিনিস নিশ্চয়ই তুমি এখন জেনে গেছো, মনে হয় এখান থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে, বা আদৌ এই বৈঠকের মূল উদ্দেশ্য যা সেটা সফল হবে? দেখো, একটু আগে দাদার যে কথাটা বলছিল, দাদার ছেলের সাথে এই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা শুনে এবং কসবা ডিআই অফিসের সামনে যেভাবে শিক্ষকদেরকে মারা হয়েছে, তারপরে একটাই কথা বলা যায় যে কতটা শিক্ষার অভাব হলে শিক্ষকের গায়ে হাত তোলে। শিক্ষকের গায়ে হাত তোলে মানে শিষ্টাচারের অভাব। যারা আমরা শিক্ষকের পায়ে হাত দিয়ে প্রণাম করি, এরা শিক্ষককে পেটায়। তৃণমূল কংগ্রেস রাস্তায় ফেলে শিক্ষককে পেটায়। আর দ্বিতীয় হচ্ছে সংবিধানের শিক্ষারও অভাব। কেন না, যেখানে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সেই ভার্ডিক্টকে অগ্রাহ্য করছেন, বলছেন আমি মানব না, এবং একটি বিচারপতির সাথে আরেকটি বিচারপতির কম্প্যারিজন করছেন। যাই হোক, সেই প্রশ্নের আমি পরে আসছি।
এখানে সম্রাটটা কতগুলো প্রশ্ন করলেন, ঠিক আছে, একটা একটা করে উত্তর দিই। সিবিআই এর সাথে সহযোগিতা করা হয়েছে, ভার্ডিক্টটা আমি মনে করবো সম্রাটটা একবার ভালো করে পড়ুন। ভার্ডিক্টে যখন এই কেসটা ওঠে তখন সুপ্রিম কোর্ট জানতে চায় এসএসসির কাছে যে আপনাদের কাছে কি মিরর ইমেজ আছে? বললো আমাদের সার্ভারে প্রতিটা ওএমআর-এর মিরর ইমেজ আছে। যে সময় সিবিআই এই সার্ভার চেক করছে দেখছে একটাও মিরর ইমেজ নেই, কিন্তু 2018 থেকে 23 সাল অবধি যারা আরটিআই করছে তাদের কিন্তু এই ওএমআর-এর কপিগুলো দেওয়া হচ্ছে, কিন্তু আজ অবধি সিবিআইকে দেওয়া হয়নি। আপনি বলবেন সিবিআই তাহলে সুপ্রিম কোর্টে কোনগুলো জমা দিয়েছে? সুপ্রিম কোর্টে নাইসার প্রাক্তন কর্তা পাওয়ান মানসালের বাড়ি থেকে পাওয়া ওএমআর-এর মিরর ইমেজগুলো জমা দিয়েছে। নিট জাজমেন্টের কথা বললো, নিট জাজমেন্টকে যদি ক্যান্সেল না করে এটা কেন ক্যান্সেল করা হলো? আপনি ভালো করে জানবেন সম্রাটদা, নিটেরটা আইআইটি চেন্নাইকে দিয়ে তদন্ত করা হয়েছিল, সেখানে প্রমাণ হয়েছে যে ওয়াইড স্প্রেড দুর্নীতি হয়নি। আর এইখানে প্রায় 7-8টা ইনস্ট্যান্সেস দিয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওয়াইড স্প্রেড দুর্নীতি হলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই পুরো প্রক্রিয়াটাকে বাতিল করা যায়। এবং লাস্ট হচ্ছে গিয়ে এই যে 2026-এ শুভেন্দু অধিকারী বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিভাবে বলছে যে আমরা ক্ষমতায় এলে আমরা যোগ্য করব। আমরা প্রথম কাজ যেটা করবো, এসএসসিকে বলবো তোমরা ওএমআর শিটগুলো পাবলিশ করো, ওএমআর শিট থেকে যোগ্য অযোগ্য ডিফারেন্সিয়েট করো। যদি না করতে পারো এক্ষুনি বলো যে সিবিআই যে যোগ্য অযোগ্যের তালিকা দিচ্ছে সেটা মেনে নিতে হবে। ওএমআর শিটগুলো সিবিআই দেওয়া ওএমআর শিট মেনে নিতে হবে। আর লাস্ট আমি শেষ করেছি, ওই দাদা বলছে একদম ঠিক কথা, যদি পরীক্ষা নিতে হয় পরীক্ষা নাও, কিন্তু একটা মানুষ যে 49 বছর বা 50 বছর বয়স হয়ে গেছে তাকে আজকে একটা 30-35 বছর ছেলের সাথে তুমি বসাবে, সেটা হতে পারে না। যারা এতদিন ধরে কাজ করেছে তাদেরকে গ্রেস মার্কস দিতে হবে। আমাদের রাজ্য সভাপতি বলেছে এক্সপিরিয়েন্সের দাম আছে, যে কোনো সেক্টরে এক্সপিরিয়েন্সের দাম আছে। যারা এতদিন ধরে চাকরি করেছে তাদেরকে এক্সপিরিয়েন্সের উপর আলাদা গ্রেস দিতে হবে, তারপর তাদের পরীক্ষা নিতে হবে, নাহলে এই পরীক্ষাও আমরা মানব না। ইতেশদা, তুমি লাস্ট 3-4 দিন ধরে আমার এই স্টুডিওতে আসছো এবং প্রত্যেক দিনই আমরা আলোচনা করছি এই বর্তমান বিষয় নিয়ে, এবং কসবার এই ঘটনার পর আমরা জানি যে কিভাবে এই বিতর্ক গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। কেন? এক তো পেটে লাথি আগেই পড়েছে, চাকরি গেছে, এবার পেটে লাথি, পিঠে লাথি সব পড়ছে। অর্থাৎ সমাজ গড়ার কারিগরদের আজকে এই অবস্থা, অন্ধকার ভবিষ্যৎ। তারপরে এখনও যে দাবির উপর দাঁড়িয়ে আজকে বৈঠক হলো, মিরর ইমেজ প্রকাশ, এবং সেখানে এসএসসি বলেই দিচ্ছে যে আমাদের কাছে কিছু নেই, সিবিআই যে তথ্য বা ডকুমেন্টস আছে সেটাই আমরা প্রকাশ করব। তাতে কি আদৌ এই যে জটিলতা কাটার কোনো উপায় আছে? ছোট্ট করে দেখো, প্রথমেই বলি যে ওনারা যেটা বললেন যে কেউ রাজনীতি করবেন না, আমি রাজনীতির লোক কিন্তু আমি রাজনীতি করব না। আর এটাও কোনো ভাবার কারণ নেই যে যারা রাজনীতি করে তারা অশিক্ষিত, তারা যথেষ্ট শিক্ষিত। অর্থাৎ আপনাদের প্রতি সহমর্মী নিয়েই কথাটা বলছি। এই কারণে যে মিরর ইমেজ সার্টিফাই করতে হবে। মিরর ইমেজ সিবিআই দিক যেই দিক, ইট হ্যাজ টু বি সার্টিফাইড বাই দ্য এসএসসি। কেন এসএসসিকে করতে হবে? কেননা সে পরীক্ষাটা নিয়েছে, অর্থাৎ সেই জানে একমাত্র যে কে আসল আর কে নকল। তো তাকে এই সার্টিফাইড, যেরকম আজকে ব্রাত্য বসুর যে স্টেটমেন্ট সেটা আপনি যদি পরিষ্কার শোনেন, তিনি বলছেন যে এসএসসি এটাকে সার্টিফাই করে দেবে সাবজেক্ট টু দ্য কনসালটেশন টু দ্য অ্যাডভোকেটস। তার মানে হচ্ছে অ্যাডভোকেটরা যদি বলেন, মানে ওনাদের আইনজীবীরা বললেই তবে সার্টিফাই করবে, তাহলে তো সারাক্ষণের মিটিংটা আলটিমেটলি অশ্বডিম্ব প্রসব হলো। তার মানে তো অশ্বডিম্ব প্রসব হলো, এখানে দাঁড়িয়ে কোনো লাভই হলো না যে সাবজেক্ট টু আইনজীবীদের সাথে কথা বলে, মানে সেটা কবে হবে? এবার হচ্ছে যে ডিআই অফিসে যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় ডিআই অফিসের যে ফুটেজগুলো দেখলে বুঝবেন যে আমার মনে হয় আবার বোধহয় মাস্টারদা সূর্য সেন এবং উদয়ন পণ্ডিতদের আবির্ভাব আবার হচ্ছে। পুলিশ লাঠি চালাচ্ছে, একটা পুলিশকে লাঠির এগেনস্টে ধরে ফেলেছে, সেই লাঠি পুলিশ বাঁ হাত দিয়ে আবার লাঠি চালাচ্ছে। কাদের লাঠি চালাচ্ছে? মাস্টারদের। কেন লাঠি চালাচ্ছে? পুলিশ দুপুর 12টার মধ্যে এন্ট্রি গেটকে লক করে দিয়েছে। তার মানে পুলিশ জানে যে একটা ডেপুটেশন আসছে, আমাকে আগে অফিসের সিকিউরিটি রাখতে হবে। পুলিশ তো বলছে বহিরাগত তথ্য, এই যে বহিরাগত তথ্য তো পুলিশ তার আগে শিক্ষা ভবনে আগে ব্যারিকেড করেছে। তাহলে পুলিশ সবটাই জানে, তাহলে সবটাই জেনে শিক্ষকদেরকে আটকাবার জন্য এত মারধর করতে হয়েছে। তার মানে পুলিশও ফ্রাস্ট্রেটেড, যে পুলিশ বুঝতে পারছে না কোন অবস্থায় কার সাথে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে। সে অন্যান্য, এমনকি লাথি মারা, যদি সেটাই যদি হয়, লাথি মারা একটা অপরাধীকেও আপনি লাথি মারতে পারেন না অ্যাজ পার হিউম্যান রাইটস। তাহলে এই জায়গাটা দেখুন। এবার হচ্ছে যে আপনি এই মুহূর্তে দেখবেন 30শে এপ্রিল ছুটি এগিয়ে নিয়ে এসছে। ছুটি, গরমের ছুটি, মানে আপনি জানেন না যে 30শে এপ্রিল, যেটা মে মাসের 12 তারিখে পড়ার কথা, সেটা 30শে এপ্রিলে ছুটি আসছে। মানে সেই সময় গরম বেশি পড়বে না কম পড়বে আপনি আগে থেকেই বুঝে গেছেন। অর্থাৎ আপনি শিক্ষাবর্ষটাকে সংকুচিত করছেন। শিক্ষাবর্ষ মানে কার?
টিচারদের না, শিক্ষাবর্ষ সেখানে নয়। অপ্রতুল টিচার রয়েছে, সেটাই হয়তো সিদ্ধান্ত। টিচারদের শিক্ষাবর্ষ নয়, শিক্ষাবর্ষ হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষ। শিক্ষাবর্ষে তার যে পাওয়ার যে অধিকার, সেই অধিকারকে আপনি সংকুচিত করছেন। এই জায়গাগুলোকে করে আমার মনে হয় যে চোরকে চোর বলতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো রাজনীতির আসে যায় না, কিন্তু চোরকে চোর বলাই উচিত। বেশ বেশ, আমার সময় শেষ, আমি আবার ফিরবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। তার আগে বলে যাই যে আজকে কলকাতা পুলিশ কমিশনার সরাসরি বলেছেন যে বহিরাগতরা ছিল সেখানে, এবং যে ফুটেজ দেখানো হয়েছে সেখানেও বলা হচ্ছে যে চাকরিহারা শিক্ষকরাই আগে পুলিশের উপর হামলা করেছে, বাধ্য হয়ে নিজেদের প্রোটেকশনের জন্য তারা লাঠিচার্জ করেছে। এক, আরও গুরুত্বপূর্ণ যে এসআই রিটন দাস লাথি মেরেছিল, যার ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বড় বড় করে ছাপানো হয়েছে, তাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ যে দুটো মামলা হয়েছে সেই দুটো মামলার দায়িত্ব দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশন করার জন্য এসআই। যদিও সংবাদ মাধ্যমে সে খবর প্রকাশ হওয়ার পর রাতারাতি সিদ্ধান্ত বদল করে অন্য একজন এসআইকে দেওয়া হয়েছে। কিন্তু এটাই বা কেন করা হলো, কেনই বা আবার পরে চেঞ্জ করা হলো, সেটাও কিন্তু একটা প্রশ্ন। আমরা আসবো সেই বিষয় নিয়েও, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি সঙ্গে। যে কথা যেটা আপনি বলার চেষ্টা করছিলেন, অত্যন্ত যন্ত্রণাদায়ক যখন আপনার ছেলে কথাটা বলে, আমি আর সেটাকে রিপিট করতে চাইছি না, বুঝতেই পারছি এই মুহূর্তে কতটা যন্ত্রণা, কতটা বেদনার মধ্যে আপনি রয়েছেন। কিন্তু যেভাবে এই প্রক্রিয়া এগোচ্ছে, যেভাবে যোগ্য অযোগ্য বাছাই করার চেষ্টা হচ্ছে, চাল আর কাকড় আলাদা করা আদৌ সম্ভব আপনার মনে হয়? আপনি নিজে একজন পিটিশনার, আপনি বলছেন, আপনার কোথাও কি মনে হচ্ছে যে এই প্রক্রিয়াটা করতে গেলেও সরকার এবং এসএসসিকে অনেক বেশি দায়িত্ব, এবং সেটা হলফনামা দিয়ে কোর্টে বলতে হবে, তাহলেই এটা সম্ভব? নিশ্চয় সম্ভব, কারণ সিবিআই যে ওএমআরটা উদ্ধার করেছেন, সেই ওএমআরে 3 ক্যাটাগরির লোক রিজার্ভ করেন: যোগ্য বঞ্চিত, যোগ্য চাকরি করেন, অযোগ্য চাকরি করেন। তাহলে কেসটাকে দাঁড় করানোর জন্য যোগ্য বঞ্চিতদের ওএমআরটা মেনে নিয়েছে কোর্ট বলে কেসটা কিন্তু এত দূরে এগোনো হয়েছে। এবং সিবিআইয়ের উদ্ধার করা ওএমআরের ভিত্তিতেই অযোগ্য চাকরি করেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা হয়েছে, বলা হয়েছে। তাহলে সিবিআইয়ের ওএমআরটা মান্যতা পেয়েছে। কিন্তু যোগ্য চাকরি করেন যারা, তারাকেও মেনে নেওয়া হয়েছে যে তারা যোগ্য কোনো দুর্নীতি করেন, অথচ তাদেরও চাকরিটা চলে গেছে। এবার সিবিআই ইনভেস্টিগেশনটা হলো কেন হয়? 27শে জানুয়ারি আমাদের বিপক্ষের লয়ার মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন বলেন, শেষের দিকে চিফ জাস্টিস ওনাকে প্রশ্ন করেছিলেন যে মামলাটা তোমরা প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে কেন করেছো? উনি বলেছিলেন যে আমাদের কাছে কোনো প্রপার ইনফরমেশন ছিল না আগে যে এত বড় দুর্নীতি হয়েছে। তো আপনি কবে জানলেন? উনি বললেন যে যখন সিবিআই উদ্ধার করলো ওএমআর নাইসার কাছ থেকে, তখন আমি জানতে পারলাম যে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে আমি কেসটা করলাম। তো কেস কবে করলেন? 2021 সালে। তো আপনি ওএমআরটা কবে পেলেন? 2022 সালের শেষে পেয়েছি। তো হয় আপনি 2022 সালের শেষে ওএমআর পেলেন, 21 সালে কি করে আপনি কেস করলেন? উনি ধরুন না রেজাল্ট আগে হয়েছে, রেজাল্ট আগে হয়েছে তো আপনি প্যানেল এক্সপায়ারি 2 বছর পরে কেন কেস করলেন? না না না, আমরা পরে জানতে পেরেছি। এইভাবে কিন্তু মানে প্রায় 5-7 মিনিট চলেছে। তারপরে উনি বললেন যে আমার কাছে প্রপার ইনফরমেশন নেই বলে উনি বসে গেলেন। তো উনি কেন বসলেন বিষয় বুঝতে হয় বিষয়টা। উনি এই কেসটাকে আগাগোড়া সাজিয়েছেন, আর উনি যদি বলেন আমার কাছে কোনো প্রপার ইনফরমেশন নেই, তাহলে হয় উনি জানেন না কেসের ব্যাপারে, না হয় মিথ্যে বলছেন। আমি সেটা বলে দিচ্ছি আজকে। এবং সুপ্রিম কোর্ট দ্বিতীয়বার ওনাকে কাউন্টার করার কোনো সুযোগ আমাদের দেননি। কেন উনি বলেছেন প্রপার ইনফরমেশন, আমি সেটা আজকে তথ্য সহকারে ধরিয়ে দিতে পারি। বৈশাখী ভট্টাচার্য এই কেসের যিনি মূল পিটিশনার, উনার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট। উনি একজন ওভারেজ ক্যান্ডিডেট। উনার ডেট অফ বার্থ হচ্ছে 16/4/1968। উনি যখন অ্যাপ্লিকেশন করেন তখন উনার বয়স প্রায় 48। রিজার্ভ ক্যাটাগরিও যদি উনি হন তাহলে ম্যাক্সিমাম SC STরা 45 বছর পর্যন্ত হবে না। আমি সেটা বলছি, যদি ST SC হন কোনো ক্যান্ডিডেট সেটা মানে রিজার্ভ ক্যাটাগরি ST SC এর জন্য ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত ছাড়, সেটা নয়, কিন্তু সেটাও পেরিয়ে গেছেন উনি, সেই ক্যাটাগরিতেও আসছেন না। তাহলে 48 বছর বয়সে উনি অ্যাপ্লিকেবল নন।
কিন্তু উনি একজন প্যারা টিচার, প্যারা টিচাররা আপার ক্লাসে কোনো এজ রিল্যাক্সেশন পান না। উনি এজ রিল্যাক্সেশন চেয়ে কেস করেছিলেন 2016 সালে, সে কেসটা কিন্তু ডিসমিস হয়ে যায়। তার তথ্য বিকাশবাবুর কাছে ছিল। বিকাশবাবু যখন জানলেন 21 সালে যে নিয়ম মেনে তো ওএমআর ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, অতএব আমি যেটা বলবো এসএসসি মেনে নিতে বাধ্য, উনি সেই সময় মামলাটাকে আবার দাঁড় করালেন এবং 3 জনকে ওখানে ইনক্লুড করলেন, অনিন্দিতা বেরা, নাসরিন খাতুন, সেতাবুদ্দিন। এদের কাছে কোনো তথ্য নেই, কারণ এসএসসি তো কোনো তথ্য দিতে পারবে না, 19 সালে সব ডিস্ট্রয় করে দিয়েছে। 21 সালে কেসটা দাঁড় করিয়ে এসএসসিকে তলব করলেন হাইকোর্ট, বললেন যে এরা বলছে আমরা যোগ্য বঞ্চিত, তো তোমরা তথ্য দাও। আমার কাছে তথ্য নেই, আমি ডিস্ট্রয় করে দিয়েছি। তাহলে কি আমি সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার দিয়ে দেবো? দিয়ে দিলেন। সিবিআই ইনভেস্টিগেশন করে 2022 সালের 15 এবং 16 সেপ্টেম্বর প্রথম হার্ড ডিস্ক উদ্ধার করলেন। উদ্ধার করার পরে এসএসসিকে দিলেন। ওই হার্ড ডিস্কের ওএমআরটা আপলোড করা হলো এসএসসি সার্ভারে। সেখান থেকে সেতাবুদ্দিন, নাসরিন খাতুন, অনিন্দিতা বেরা 3 জনে ওনাদের ওএমআরটা ডাউনলোড করলেন, আমরাও করলাম প্রত্যেকেই। এবং ইনারা এই কেসে ওএমআরটা সাবমিট করছেন কবে? অনিন্দিতা বেরা 24 জানুয়ারি 2024 সাল, নাসরিন খাতুন, সেতাবুদ্দিন 5 ফেব্রুয়ারি। এটা থেকে মুকুলেশ্বর আপনার কি মনে হয় কোথাও গলতটা কার? সরকারের? সেটা পরে আসছি, না আমার সময় কম, অত বেশি সময় আমি দিতে পারবো না। দুর্নীতি তো হয়েছে নিশ্চয়, কিন্তু এইভাবে মিথ্যে মামলা সাজিয়ে সিবিআই ইনভেস্টিগেশন করানো হলো। আর আজও উনি কি বলছেন? উনি কার জন্য মামলাটা লড়ছিলেন? যোগ্য বঞ্চিতর হয়ে। উনি কোর্টে কোথাও যোগ্য বঞ্চিতর হয়ে কথা বলেননি। তাহলে আপনি সরাসরি বিকাশবাবুকে দায়ী করছেন গোটা বিষয়টার জন্য, তাই তো? আজকে এই যে পরিণতি হয়েছে, কোথাও মনে হচ্ছে যে মিথ্যে মামলাকে সাজিয়ে আমরা এত দূর। বেশ, বুঝলাম। আমি সম্রাটদার কাছে যাবো। সম্রাটদা, কোথাও কি মনে হয় যে এসএসসি আদৌ অরিজিনাল তো নেই, ছেড়ে দিন, কোনো রিজার্ভেশন নেই, কোনো প্রিজার্ভ করা হয়নি, এই যে ওএমআর শিটের মিরর ইমেজ আদৌ প্রকাশ করতে পারবে? না, সে প্রশ্নে আসবো, তার আগে একটু করলেই তো আপনার যে অযোগ্যদের তালিকা সবার আগে চলে আসবে এবং যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা তো চিহ্নিত হয়ে যাবে। ফলে আমার তো মনে হয় না এখানে এই জায়গাটা কতটা পসিবল হবে। হ্যাঁ, আমি বলছি, আমি সেই প্রশ্নে আসছি। প্রথমে মাননীয় শিক্ষক যেটা বললেন যে একটা মিথ্যে মামলা সাজিয়ে 26,000 মানুষকে বেকায়দায় যিনি ফেলেছেন তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা আজকে অন্তত পরিষ্কার প্রমাণিত হয়ে গেল। কোথাও প্রমাণিত না, ওর একজন শিক্ষক বলছেন, ওনার বক্তব্য বলছেন না, কিন্তু শিক্ষকদের মধ্যে অনেক বক্তব্য ঘুরছে, কিন্তু না ভিউজ বলেছেন একজন শিক্ষক থেকে। ঠিক আছে, আচ্ছা আমার বলছি না সম্রাট, আমি এখানে একটু আমি বলিনি, আমি বলছি যে মুকুলেশ্বর যেটা বলেছেন, রহমান যেটা বলেছেন, আমি অ্যাকসেপ্ট করছি, হয়তো তার নিজস্ব ভিউজ, কিন্তু এই ভিউজের মধ্যে অনেক তফাৎ আছে, বিভেদ আছে। কারণ ওনাদের মতন আরা যারা যোগ্য আছেন তারা কিন্তু সরাসরি এই দুর্নীতি নিয়ে যখন প্রশ্ন করছেন, তারা কিন্তু এসএসসি এবং সরকারকেই দায়ী করছে। বৈশাখী ভট্টাচার্য পরে অনেকেও কিন্তু পিটিশন জমা দিয়েছে। কিন্তু প্রশ্নটা সেটা না, প্রশ্নটা এখন সেটা না। অনেকের পিটিশন ছিল। কোশ্চেনটা হচ্ছে রেজাল্ট বেরোনোর পর। আমি কিছু বলবো না, তার জন্য কিছু বলছি না। সময়টা বলুন, আমি আচ্ছা আমি একটু বলে নি। হ্যাঁ, রিতেশ একটু হ্যাঁ তুমি বলো না। রিতেশ চোর বললো, আমি একটু মানে আমাকে একটু, আমি কাউকে চোর বলি না। চোর শব্দটা ব্যবহার করেছি রিতেশ। আমি জাস্ট কটা লাইন, একটা বইয়ের কটা লাইন, রিতেশ নিশ্চয়ই বইটা পড়েছে, বইটা আপিলা চাপিলা, বইটার নাম হচ্ছে আপিলা চাপিলা, কোট আনকোট বইটার থেকে পড়ছি যে প্রচুর যোগ্যতাহীনকে এখানে ওখানে ঢোকানোর উৎসাহে অন্ত নেই শিক্ষায়, পরিবহনে, স্বাস্থ্য বিভাগে, সংস্কৃতি দপ্তরে। সবচেয়ে অসুখী বোধ করেছিলাম শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটেছিল বলে। এইটুকু লিখেই তিনি থামেননি, বরং বামফ্রন্ট সরকারের অনিমে ঝাঁপি খুলে বেআব্রু করে দিয়েছিলেন। তিনি এও লিখেছিলেন যে শিক্ষক নিয়োগে প্রতিভাবান, মেধাবী, পরীক্ষায় চমৎকার ফল দেখানো প্রার্থীদের দূরে সরিয়ে পার্টির প্রতি বিশ্বস্ত মানুষজনকে ঢুকিয়ে দেওয়া, নির্বাচক মণ্ডলীতে পছন্দ মতো লোক মনোনয়ন করে তাদের দিয়ে পছন্দের প্রার্থী বাছাই আমার দল করেছে। লেখকের নাম প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র। রিতেশ হয়তো সুন্দর ব্যাখ্যা করেছেন, প্রাসঙ্গিক, একদম প্রাসঙ্গিক বিষয়টা। আমি স্নেহায়ন যেটা বলেছে
যে শিক্ষকদের পায়ে হাত দিয়ে নিশ্চয়ই শিক্ষকদের পায়ে হাত দিয়ে আমরা সবাই প্রণাম করি। একদম মানে একদম আমি একদম একমত নই, আমি বলছি না 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 নিশ্চয়ই না, নিশ্চয়ই আমি বলছি। কিন্তু ত্রিপুরায় সেই 10,323 শিক্ষক যাদের লিস্ট বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, তৎকালীন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী রেকর্ডেড বলেছিল, ত্রিপুরা কিন্তু বাম সরকার পড়ে গিয়েছিল 2018 লিস্টটা বামফ্রন্ট সরকারের আমলের, দুর্নীতিটা বামফ্রন্ট সরকারের আমলের। 10,323 শিক্ষক তৎকালীন ভোটের নির্বাচনের আগে হেমন্ত বিশ্ব শর্মা রেকর্ডের দাঁড়িয়ে বলেছিল আমরা ক্ষমতায় এলে প্রয়োজন হলে পার্লামেন্টে আইন পাশ করে এই 10,323 জনকে চাকরিতে নিযুক্ত করব। ত্রিপুরায় লাঠির বাড়ি খেলো বিজেপির সরকারের আমলে ওই 10,323 জনের মধ্যে 170 জন যারা আজকে নেই। উত্তরপ্রদেশে শিক্ষকদের মিছিল, বিজেপির সরকার মাথা ফাটিয়ে দিল লাঠির বাড়ি মেরে। প্রণামের কথা বলছে। আমি মনে করি শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তারাই আমাদেরকে শিক্ষিত করে, কিন্তু এটা মনে করি না শিক্ষকরাই একমাত্র শিক্ষিত, বাকি কেউ শিক্ষিত নয়, পুলিশরা বঞ্চিত। একটা জিনিস তো মানতে হবে, যেভাবে পুলিশ কমিশনার আজকে বহিরাগত তথ্য সামনে আনলো, এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আসছে, এই ব্যাখ্যাটাই আসছে। বলছি এটা কি গ্রহণযোগ্য বলে মনে হয়? এটাও কি গ্রহণযোগ্য? যারা নিরস্ত্র, যারা নিরীহ একটা প্রতিবাদ করতে গেছিল, তারা বহিরাগতকে নিয়ে হামলা করবে, এটা কি মানা যায়? এটাও কি গ্রহণযোগ্য? পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, আমি এই শেষ করব এই কথা। পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়ে যেটা ভাইরাল হয়েছে বলা হচ্ছে, সে তো তৃণমূলই করে বলা হচ্ছে। তাই নাকি? আমি তোমার ক্যামেরার সামনে দেখাই তার ফেসবুক পেজ। তিনি কি লিখছেন মোহাম্মদ সেলিমের ছবি দিয়ে, বাংলার আগামী। একটু ক্যামেরাতে যদি দেখান তাহলে মানুষ দেখতে পাবে বাংলার আগামী পোস্ট করেছে সে। বাংলার আদানি মানে কি? বাংলার আগামী। আচ্ছা, আমি এবার একটা কথা বলি। আরজিকরের রাত জাগা আন্দোলন, আরজিকরের সামনে রাত জাগা আন্দোলন, পুলিশ মনে করেছিল এই আন্দোলন একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হবে, কিন্তু দেখা গেল কি কিছু বহিরাগত ঢুকলো, আরজিকরে ভাঙচুর করলো, আঙুল উঠলো কাদের দিকে? পুলিশের দিকে। কেন? পুলিশ রক্ষা করতে পারেনি আরজিকরকে। সেদিনকে যদি এরকম ঘটনা ঘটতো, ডিআই অফিস ভাঙচুর করা হতো, নথিগুলোকে লুট করা হতো, নষ্ট করা হতো, এখানে বসে সুপ্রিয় তুমি আমি আমরা একই প্রশ্ন করতাম, পুলিশ কেন শিক্ষকদের নথি রক্ষা করতে পারেনি? সেই ঘটনা না না সেরকম আমাদের কোনো কিন্তু না বহিরাগত সঙ্গে ছিল বলে ততটা না, বহিরাগত ছিল না, নিজের চালে নিজে। না না আমাদের কেউ বহিরাগত ছিল না। 14 আগস্ট যদি রাত্রেবেলা যদি পুলিশ যদি ওই রকম লাঠিচার্জ করতো, ওরা তাহলে ওরা আমার একটা প্রশ্ন আছে, এক মিনিট আচ্ছা তুমি আমার একটা প্রশ্ন আছে। যদি বহিরাগত ঢোকে ডিআই অফিসে, যেটা সম্রাটদার বক্তব্য একদম সম্রাটদার বক্তব্য না, আজকে পুলিশ না আমি আমাকে কমপ্লিট করে গতকাল ফিরাদ মহাশয় বলেছে, যদি বহিরাগত ডিআই অফিসে ঢুকে ভাঙচুর করতো, নথি নষ্ট করতো, তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ আ লস ফর দ্য গভর্নমেন্ট। এটা একদম কারেক্ট, ঠিক আছে। ওরা স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে পুলিশ, আমি দেখানো তাহলে পুলিশকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, পুলিশ ভালো কাজ করেছে শিক্ষকদের পিটিয়ে। আচ্ছা, এই পুলিশ ওই ডিআই অফিসের পাশেই হচ্ছে কসবা থানা, ওই কসবা থানার সামনে আজ থেকে 6 মাস আগে তৃণমূলের দুটো কাউন্সিলর মারামারি করে সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা অবধি রাস্তা অবরোধ করে রাখলো, তখন পুলিশ হাতে হাত রেখে দেখছিল, অবরোধটা তুলতে পারলো না কেন? এই পুলিশ শিক্ষকদের পেটানোর সময় এত তাদের স্বতঃস্ফূর্ততা, তাহলে তৃণমূলের একটা জমায়েতকে যারা রাস্তা অবরোধ করে আছে তাদেরকে 2 ঘন্টা ধরে তুলতে পারলো না। আমি এই পয়েন্টটা নেব, আমি এটাও বলতে চাই যে পুলিশ দাবাং পুলিশ আমরা দেখেছি রুবিতে, জঙ্গিপুরের লোক আছে, আমি সেটাই বলতে চাইছি, যারা হিন্দুদের দোকানপাট ভাঙছে তাদের যারা লাঠি চালাচ্ছে, লাঠি মারছে, আবার উল্টো দিকে জঙ্গিপুরে সেই পুলিশই বিক্ষোভকারীদের ভয়ে সে দোকানে লুকিয়ে পড়ছে। অর্থাৎ কোথাও সক্রিয়, কোথায় নিষ্ক্রিয়, আমি অতি সক্রিয় বা কোথাও নিষ্ক্রিয়, এইটা ডিফারেন্সটা কিন্তু আমাদের সামনে আসছে। আমরা আসবো, এগোবো, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবো, ফিরে আসি। আমার এবং হচ্ছে যে এই লাঠি চালানো, এই যেটা সম্রাটদা যেটা বললে খুব দুরন্ত কথা বলেছে। আমরা তো চাইছিলাম এই 14 আগস্ট যদি উনি লাঠি চালাতে পারতো, তাহলে হয়তো অভয়ের ওই কেসের ক্ষেত্রে অনেক প্রমাণ লোপাট হতে পারতো না। কোথায় পুলিশের লাঠি ছিল? পুলিশ তো নিজেই তখন দোকান ঘরের ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ পুলিশের তখন ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়। আর এইখানে দাঁড়িয়ে তালা লাগিয়ে দিয়েছে 12:30টার সময়, তখন ইন্টেলিজেন্স খুব ভালো চলে। আমার মনে হয় না যে 14 আগস্টে বলে, আরে সিবিআই কে জিজ্ঞেস করবো, এখনো সিবিআই কে জিজ্ঞেস করা শেষ হয়নি।
আপনি নিশ্চিন্ত থাকুন, সিবিআই কে জিজ্ঞেস করা হবে যে কি হয়েছে না হয়েছে। অত গল্পের ভাবনা নেই যে ভাব ভালোবাসার জন্য ওই জনৈক অভিষেক ব্যানার্জি, সেই জনৈক অভিষেক ব্যানার্জিরও আবার চিত্রগুপ্তর খাতা বার করতে হবে, কেননা সিবিআই মুখে বলে দিল যে জনৈক অভিষেক ব্যানার্জি কেউ একজন আছে, আর কালীঘাটের কাকু বলছে আমার সাহেবকে হাত দেওয়ার কারো ক্ষমতা নেই। তাহলে কি আমরা কি ধরে নেব যে কোনো প্রেমপত্র সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আসছে? এইটা হচ্ছে বিষয়। আমাদের কোনো রাজনীতি করার কোনো ইচ্ছা নেই। আমার মনে হয় যে এই 22,787 জনই যোগ্য। এসএসসি যখন পরীক্ষা নিচ্ছে, এসএসসি যখন লিস্ট বার করছে, আমাদের রাজ্যের এসএসসির প্রতি ভরসা ছিল যে এরা সবাই যোগ্য। কেন এই টেন্টেড আর আনটেন্টেড? মানে কোথায় গিয়ে তাহলে এসএসসি নাইসার কাছ থেকে সিবিআই জোগাড় করতে পারে হার্ড ডিস্ক, আর নাইসার কাছ থেকে এসএসসি সেই সময় দাঁড়িয়ে চেয়ে বলতে পারে না ভাই তোমার কাছে যদি হার্ড ডিস্ক থাকে তাহলে আমাকে দাও, আমি এটাকে সার্টিফাইড করে দিয়ে দিচ্ছি। অদ্ভুত রকম ব্যাপার হচ্ছে গিয়ে, মানে এসএসসি হার্ড কপি গুলো ডিস্ট্রয় করলো, ইটস ওকে, নিয়ম আছে 1 বছরের বেশি রাখা যায় না। 22 লক্ষ হার্ড কপি তো রাখার জায়গা হতে পারে, জায়গা হতে পারে না, জায়গার সমস্যা। কিন্তু আমি বলছি অ্যাকর্ডিং টু আরটিআই রুল 10 বছরের আগে তুমি মিরর ইমেজগুলো কিভাবে ডিস্ট্রয় করলে? আর তুমি মিরর ইমেজগুলো ডিস্ট্রয় করলেই বা কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে এই সরকার এবং তৃণমূল কংগ্রেস কাদের জন্য লড়ছে? আমরা লড়ছি, আমরা স্পেসিফিক্যালি বলছি আমরা লড়ছি শুধুমাত্র যোগ্যদের জন্য। অযোগ্য আমরা বলবো না, টেন্টেড যারা পয়সা দিয়ে চাকরি নিয়েছে তাদের নিয়ে আমরা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরে দাঁড়িয়ে বলছে আগে যোগ্য হোক, আমি অযোগ্যদেরও দেখবো, গৃহযুদ্ধ লেগে যাবে অযোগ্যদের বার করলে। পয়সা দিয়েছে বাড়ি বাড়ি থেকে পয়সা বার করবে, যারা জমি বাড়ি বিক্রি করে শুধু এই সরকারি স্কুলে চাকরি পাওয়ার জন্য কিছু লোককে টাকা দিয়েছে, টাকা দিয়েছে এবং টাকা নিয়েছে, তাদের মাথায় কাদের হাত আছে? ছোট জিনিস, এই যে দুর্নীতির যে খবর বেরোচ্ছে তাতে বলুন তো কোন বাবা মা চাইবে যে সরকারি স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠাবে? আচ্ছা আমরা খরচ করে বলুন যারা টাকা নিয়েছে দিয়ে চাকরি দিয়েছে সেই লোকগুলোকে কে চিহ্নিত করবে? সব থেকে ভালো আছে চিহ্নিত করবে। মেদিনীপুরে সেই সময় যারা চাকরি পেয়েছে সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতার নাম শুভেন্দু অধিকারী। তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের অদ্ভুত রকম তথ্য যে তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের নীতি নির্ধারণ কমিটির চেয়ারম্যান। বান্ধবীর খাতার তলায় 50 কোটি পাওয়া যায়, তাহলে তৃণমূলের নীতি কি তাই? একটু আমাকে বলতে হবে তৃণমূলের নীতি কি তাই? দাদা আমাকে একটু বলতে দেবেন। সময় নেই কি অসুবিধা উত্তর দেবো? আচ্ছা আচ্ছা আমার প্রশ্ন, 2016 সালে পূর্ব মেদিনীপুর থেকে রেকমেন্ডেশন গেছে, অ্যাকর্ডিং টু সম্রাট দা। রেকমেন্ডেশনটা কে করেছে? শুভেন্দু অধিকারী। ওকে, আমি মেনে নিলাম। শুভেন্দু অধিকারী তো শিক্ষামন্ত্রী ছিল, রেকমেন্ডেশন সময় নেই চট করে বেশি। আমি 9-10 শুধু 660 খানা প্রায় প্যানেল। আমার যেটা প্যানেল 15 খানা ভ্যাকেন্সি, ক্যান্ডিডেট আমরা টোটাল ছিলাম 11 জন। আমার কাছে দুটো প্যানেল আছে, যেটা মানে একাডেমিক স্কোর ছাড়া এবং একাডেমিক স্কোর সহ, দুটাতে কারো নামে কোনো পজিশনে হেরফের নেই, ঠিক আছে?
এবং এসএসসির নিয়ম 1998 সালের কি বলে জানেন, এটা যেহেতু সাবজেক্ট ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ লিস্ট হয়, কোনো লিস্টে যদি দুর্নীতি ধরা পড়ে তাহলে সেই লিস্টটাকেই তদন্ত করতে হবে, সেইটাকেই খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে আমার প্রশ্ন যে 660খানা যদি 9-10 শুধু প্যানেল হয়, তাহলে ধরুন আমি জিওগ্রাফির টিচার, হিন্দি মিডিয়াম আমি ওবিসিএ, এবার কেউ জিওগ্রাফি বাংলা মিডিয়াম জেনারেলে দুর্নীতি করলো ওই প্যানেলটা শুধু, তার জন্য কি আমার প্যানেলটা প্রভাবিত হওয়া উচিত? আমি বুঝতে পারলাম কিন্তু কিছু করার নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ যখন এই বিচার করছিলেন, সমস্ত কিছু দেখে খতিয়ে দেখে এমন পর্যবেক্ষণ দিয়েছে সেখানে পরিষ্কার যে যেখানে চাল কাগজ আলাদা করা সম্ভব হচ্ছে না বলেই তো পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের একটাই দাবি, যাতে এই যোগ্য অযোগ্যদের তালিকাটা চিহ্নিত করা হোক বা প্রকাশ করা হোক, সেটা একমাত্র হতে পারে ওএমআর শিটের মিরর ইমেজ দিয়ে। সেটা যদি এসএসসি হলফনামা দিয়ে বা যেভাবেই হোক তারা যদি মনে করেন যে হ্যাঁ, তাহলে এইমাত্র সলভ করা সম্ভব। যদি রিভিউ পিটিশনে সেই বিষয় আসে, আমার মনে হয় আজকে যে আন্দোলন, যে শিক্ষকরা আজকে একটা অন্ধকার বেনিফিট অফ ডাউট দিয়ে যাচ্ছে, অনিশ্চিত ভবিষ্যৎ, তাদের যোগ্যদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টা আরো হয়তো পরিষ্কার হবে। আমরা আগামী দিন হয়তো সেই জন্য তাকিয়ে থাকবো। আমরা সাধারণরা আইনের শাসন হচ্ছি, আর যারা বড়লোক তারা আইনকে শাসন করছে। বেশ না, বেনিফিট অফ ডাউটে আমাদেরকে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের বলার জায়গা নয়, আমরা কখনোই বলতে পারি না। বিচার ব্যবস্থা। সুতরাং আমাদের ভরসা রাখতে হবে যাতে সঠিকভাবে যোগ্য অযোগ্য শিক্ষকদের চাকরি বিচার করে যারা যোগ্য তারা যেন তাদের চাকরি আবার নতুন করে ফিরে পায়। আমরা এই আশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করে উপস্থিত সমস্ত দিদি অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম, এনি টাইম।